মেস থেকে খাওয়া দাওয়া করে কাঁধে একটা ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। পরনে ঢিলাঢালা প্যান্ট, মোটা ফ্রেমের চশমা দেখে মনে হচ্ছে একটা খ্যাত। যাই হোক, মেস থেকে একটু হাঁটলেই কলেজ। হাঁটতে হাঁটতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নাঈম আহমেদ, এবার অনার্স দ্বিতীয় বর্ষ, পাকিস্তান থেকে এসেছি। কলেজের পাশে একটা মেসে থাকি। আপাতত এতটুকুই পরিচয় থাক, গল্পটি শুনলে আমার সম্পর্কে জানতে পারবেন। পরিচয় দিতে দিতে কলেজের গেটে এসেছি। গেট দিয়ে ঢুকতেই হোঁচট খেয়ে কিসের উপর যেন পড়েছি। তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটির উপর থেকে উঠতেই মেয়েটা ঠাস ঠাস করে কয়েকটা চড় মারলো। কি ভাবছেন? চড়টা কাকে মারলো? আরে অন্য কাউকে নয়, আমাকে। আর বলতে শুরু করলো, এই ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? খ্যাত একটা। আসলে আমি দেখিনি, তাই এইরকম হয়েছে। হয়েছে আর বলতে হবে না, তোদের মতন ছেলেদের আমার চেনা আছে। তারপর সেখান থেকে চলে গেলাম আমার ক্লাসরুম খুঁজতে, কিন্তু কোন রুম যে হয় সেটা জানি না, তাই আশেপাশের কাউকে জিজ্ঞেস করতে হবে। সামনে আম গাছের নিচে কয়েকজন ছেলে ও মেয়ে মিলে বসে আছে, তাই ওদের কাছে গেলাম। গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, অনার্স দ্বিতীয় বর্ষের রুমটা কোন দিকে? কিন্তু এটা কি দেখছি আমি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একজন ছেলে বলতে শুরু করলো, আরে নাইম না, তুই এখানে কি করে? আপনারা কারা আর আমাকে চেনেন কি করে যে আমার নাম জানেন? আরে তুই আমাদের চিনতে পারছিস না? আমি মুকসেদুর, তোর ছোটবেলার বন্ধু। এবার আমি চিনতে পেরেছি এরা কারা। আরে এরা তো আমার প্রাণের বন্ধু। ও, এবার চিনেছি, তুই মোকসেদুর, তুই মামুন, আর তোমরা নাজমুল আখি, তাই না? আচ্ছা, তুই এখানে কি করে? তুই তো পাকিস্তানে গিয়েছিলি। আমি পাকিস্তান থেকে এখানে এসেছি, 4 দিন হলো। আঙ্কেল আন্টি আর নীলা কেমন আছে রে? ওনাদের তো অনেক দিন থেকে দেখিনি। ওরা সবাই ভালো আছে, ওরা পাকিস্তান থেকে কালকে আসবে। তো তুই এখানে অনার্স দ্বিতীয় বর্ষের রুমের সন্ধান চাচ্ছিস কেন বলতো? এখানে অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি কারণ পাকিস্তান 1 বছর গ্যাপ দিয়েছিলাম। কথাটা মিথ্যে বললাম। ও, আমরা তো অনার্স তৃতীয় বর্ষ। আচ্ছা, তুই আগের অভ্যাসটা এখনো বদলাসনি কেন? কেন, কি হয়েছে? তুই এরকম খ্যাস সেজে কেন এসেছিস? ও, এটা আমাকে অনেক ভালো লাগে। তখনই ঘন্টায় বেল পড়লো। আমরা সবাই হাঁটতে শুরু করলাম। মামুন আমাকে আমার ক্লাসরুম দেখিয়ে দিল। আমি রুমে প্রবেশ করে ক্লাসের একেবারে শেষ বেঞ্চটাতে বসলাম। তখনই স্যার আসলো। দেখলাম স্যার আমার দিকে তাকিয়ে বলতে থাকলো, এই ছেলে, তুমি দাঁড়াও। আমি তাড়াতাড়ি দাঁড়ালাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। এই, তোমার নাম কি? থাকো কই? আমার নাম নাঈম আহমেদ, সামনের মেসেই থাকি। আগে কোন কলেজে পড়তে? পাকিস্তানের পিএইচএ কলেজে পড়তাম। আমার মুখে পাকিস্তানের নাম শুনে সবাই হয়তো ভাবছে এই খ্যাত কিভাবে পাকিস্তানে লেখাপড়া করত। যাই হোক, আমি সবকটি ক্লাস শেষ করে মেসে এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে দিলাম। তখনই আমার ফোনে একটা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওদিক থেকে, বস, আজকে রাত 12টায় নাকি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে 100 জন নারী পাচার হবে। কি বলছিস? যে করেই হোক ওদের বাঁচাতেই হবে। কোন জায়গা থেকে পাচার হবে সেখানকার ঠিকানা SMS করে পাঠিয়ে দাও। ওকে বস। আমি এখন একটু চিন্তিত, যে কারণেই হোক আমাদের দেশের সম্মান বাঁচাতেই হবে। হ্যাঁ, আমি থাকতে ওদের কিছু হতে দেবো না। তারপর আমি আমার ফোনটা বের করে একটা নাম্বারে ফোন করলাম। রিং হচ্ছে। ধরতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। নাজমুল, তোমাকে একটা কাজ করতে হবে। জি ভাই, কি কাজ করতে হবে? শুধু একবার বলেই দেখেন। বেশি কিছু কাজ না, তোমাকে নীল নদীর ধারে কয়েকটা বোম সেট করতে হবে গোপনে, বুঝেছো? ওকে ভাই। আর সাথে কিছু লোক লাগবে নাকি? না, কোনো লোক লাগবে না, আমার অনেক লোক আছে। তাছাড়া আমিও ওখানে যাব। আপনি যাবেন? তাহলে তো পাচারকারীরা আর এই পৃথিবীতে থাকতেই পারবেন না। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনে রাত 11টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি মনে করছি হয়তো অ্যালার্ম দিচ্ছে, কিন্তু না, এটা নাজমুলের নাম্বার থেকে ফোন এসছে। ধরতেই ওদিক থেকে, বস, আবারও একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? বস, আপনি যে কলেজে ভর্তি হয়েছেন ওই কলেজে ইসরায়েল থেকে এক বড় লেডি মাফিয়া দল আসবে এবং এখানে অনেক অবৈধ ব্যবসা শুরু করবে। সেটা আমি জানি, ওই জন্য পাকিস্তান থেকে আসতে বাধ্য হলাম। ওকে বস, ভালো থাকবেন। ফোনটা কেটে দিয়ে একটা নাম্বারে ফোন করে বললাম 15 জন লোক আর 3টা গাড়ি যেন মেসের বাইরে রেডি থাকে। এই বলে আবারও ঘুমের দেশে পাড়ি দিলাম। ঠিক 11টায় ফোনের অ্যালার্ম ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্ল্যাক প্যান্ট ও ব্ল্যাক কোট পরলাম।
সাথে আমার রাইফেল 420 পিস্তল নিলাম, সাথে একটা ছুরিও নিয়ে মেসের বাইরে যেতেই দেখলাম 3টা গাড়ি, সাথে কিছু লোক। আমি গিয়ে আমার ব্ল্যাক রঙিন গাড়িতে বসলাম। গাড়ি চলছে নীল নদীর পাড়ে। আমি ড্রাইভারকে বললাম নীল নদীর থেকে কিছুটা দূরে গাড়ি থামাতে। প্রায় 20 মিনিটের মধ্যে আমরা আমার গন্তব্যে পৌঁছে গেলাম। নদীর থেকে কিছুটা দূরে গাড়ি থামার পরে একটু তো হাঁটতেই হবে, তাই সবাইকে নিয়ে হাঁটা শুরু করলাম। নদীর ধারে গিয়ে দেখি কয়েকটা লোক জোর করে মেয়েদের গাড়ির মধ্যে ওঠাচ্ছে। আমার মাথা গেল গরম হয়ে। আমি সবাইকে বললাম মেয়েদের তাদের স্থানে পৌঁছে দিয়ে আসবি, আর ওদের অর্থাৎ পাচারকারীদের ধরে আমার আস্তানায় নিয়ে আসবি। ওরা সংখ্যায় অনেক কম, তাই ওদের ধরে আনবি আমার আস্তানায়। অন্ধকার কুটকুটে ঘর, ঘরের মধ্যে 8টা লোক বাঁধা আছে। ওরাই হলো পাচারকারী। ওদের কাছে যেতেই একজন বলে উঠল, কে রে তুই? আমাদের ধরে এনেছিস? তুই জানিস আমাদের গ্যাংয়ের নাম কি? বল আর একটু শুনি। শোন তাহলে, আমরা হলাম জোকার কিং এর লোক। তোদের বসের নামটা বলতো। জানি না, আর জানলেও বলবো না। শোন, আমি টেরামি কথা পছন্দ করি না। এই বলে দিলাম ফায়ার করে। তখনই রক্তাক্ত অবস্থায় সে উপরে চলে গেল। তারপর অন্যজনকে বললাম, ওই তুই বল তোদের বসের নাম কি? আমি জানি না। বলবি নাকি ওর মতো ফায়ার করে উপরে পাঠিয়ে দেবো? বলছি ভাই। তাহলে বল তোদের বসের নাম কি? আমাদের বসের নাম মিস্টার সুজন খান। ইংল্যান্ড ও ইসরায়েলের নাম করা একজন মাফিয়া বস। পুরো ইংল্যান্ড ও ইসরায়েল ওনার দখলে আছে। আর কিছু জানিস? না না ভাই, আর কিছু জানি না। সত্যি করে বল, নয়তো তুই উপরে চলে যাবি। খোদার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবি না। আসলে সবুজ ভাইয়ের স্ত্রী হলো লেডি মাফিয়া। কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে অবৈধ ব্যবসার জন্য। আর কিছু জানি না ভাই, সত্যি বলছি। তুই কি কখনো মিস্টার সবুজকে দেখেছিস? না, আমি কখনো ওনাকে দেখিনি। তবে নীল নদীর দক্ষিণ সাইডে একটা গুপ্ত গুহা আছে, ওইখানে মাঝে মধ্যে নাকি উনি বড় বড় মাফিয়াদের নিয়ে প্রোগ্রামে বসেন। আর কিছু জানি না ভাই। গুড। তবে তোদের আর বাঁচিয়ে রেখে লাভ নেই, বরং একটু ক্ষতি হবে। এই বলে আমার রাইফেলটা বের করে ঠাই ঠাই করে বাকি 7 জনকে উপরে পাঠিয়ে দিলাম। তারপর লিটনকে বললাম, লিটন ওদের 7 জনকে একটা গর্ত করে পুঁতে দিবি, যাতে কেউ বুঝতে না পারে। আর কালকের আমাদের সকল বড় লেভেলের মাফিয়াদের খবর দিবি যে কালকের রাত 8টায় আমার আস্তানায় প্রোগ্রাম আছে। ওকে বস। তারপর আমি মেসে গিয়ে ড্রেস চেঞ্জ করেই ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে গোসল করে খাওয়া দাওয়া করে কালকের মতো আজকের কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে আসলাম। কলেজে আসার সাথে সাথেই মামুন, মোকসেদুর, নাজমুল ও আখিরের সাথে দেখা হয়ে গেল। তখনই মামুন বলতে লাগলো, নাইম খবর টবর কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তোদের অবস্থা কিরকম? ভালোই যাচ্ছে, কিন্তু আর বেশি দিন মনে হয় ভালো থাকবে না। কেন, কি হয়েছে? ওদের মনের কথাগুলো জানি, তবু জিজ্ঞেস করলাম। চলো আগে আম গাছের নিচে গিয়ে বসি, তারপর সব বলছি। চল রে সবাই চল। তারপর আমরা সবাই আম গাছের নিচে গিয়ে বসলাম। আর মামুন বলতে শুরু করলো, আসলে নাইম, এই কলেজের ওপর লেডি মাফিয়া নামে একটা গ্যাংয়ের কুনজর পড়েছে। ওরা এই কলেজে অবৈধ ব্যবসা করতে আসবে। মামুন তুই এই খবর কোথা থেকে পেলি? নাইম, আসলে আমি KN মাফিয়া গ্যাং এই নীলফামারী জেলার দায়িত্বে আছি, তাই এই খবর আমি সবার আগে পেয়েছি। ও আরে, আমি যে মামুনের কথা শুনেছি নীলফামারীর দায়িত্বে আছি, তাহলে এই মামুন। আচ্ছা নাইম, আমরা যখন ক্লাস 7-এ পড়তাম তখন তোর আর আমার যে একটা স্বপ্ন ছিল, তাকে এখনো তোর মনে আছে? কোন স্বপ্নের কথা বলছিস? তুই যে বলেছিলে তুই বড় হয়ে গ্যাংস্টার হবি, আর আমি বলেছিলাম আমি নীলফামারী বড় মাফিয়া কিং হব। কিন্তু দেখ, আমার স্বপ্ন আমি পূরণ করে ফেলেছি, তুই তো পারলি না। তুই যদি জানতিস আমি কে, তাহলে এখানে তোর প্যান্ট নষ্ট হয়ে যেত, তুই নাপাক হয়ে যেতিস। মনে মনে কথাটা বললাম। আচ্ছা তুই কি কের মাফিয়া গ্যাং বসের নাম শুনেছিস বা ওনাকে দেখেছিস? ওনাকে দেখিনি, আর হ্যাঁ, ওনার নাম নাকি KN নয়ন। উনি নাকি অনেক ভয়ঙ্কর, উনি নাকি একটা আস্ত হয় না। আর হ্যাঁ, উনি নাকি আমাদের এলাকায় ছদ্মবেশে আছে। ও চলো ক্লাসে যাই। তারপর এসে সবগুলো ক্লাস করে রুম থেকে বেরিয়ে আসতে একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে গেল। আহ, কি সুন্দর টানা টানা চোখ, আবার কাজল লাগিয়েছি, পরনে নীল শাড়ি আর আলতা রাঙা পা, মনে হচ্ছে একদম নীলপরি। তখনই পিছন থেকে মামুন এসে বলল, নাইম, কি দেখছিস অমন করে? কই না তো, কি আবার দেখবো? আজকে তোকে আমাদের বাসায় যেতে হবে, মা দেখলে অনেক খুশি হবে। না রে, আজকে যাওয়া হবে না, অন্য একদিন যাব। ওকে, কালকে তোকে যাওয়ার লাগবে। তারপর আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে ফোনে সন্ধ্যা 7টার অ্যালার্ম দিয়ে ঘুমের জগতে পাড়ি দিলাম। ঠিক সন্ধ্যা 7টায় অ্যালার্মের কারণে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিটনকে ফোন করে বললাম, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম লিটন, গাড়ি পাঠিয়ে দাও। বস, কলেজের পেছনে যে রাস্তাটা আছে ওইখানে গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। গুড লিটন, ভালো কাজ করেছিস।
ওকে বস, বাই। ফোনটা কেটে দিয়ে আমি আমার ব্ল্যাক প্যান্ট শার্ট ও মুখোশটা ব্যাগে করে নিয়ে গাড়ির কাছে যাওয়া মাত্র একজন গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়িতে উঠে আমার পোশাক চেঞ্জ করে নিলাম। তারপর রওনা দিলাম আমার আস্তানার দিকে। প্রায় 15 মিনিটের মধ্যে আমার লক্ষ্যে পৌঁছে গেলাম। তারপর আমি আমার মুখোশটা আরো ভালো করে লাগিয়ে প্রোগ্রাম রুমের দিকে গেলাম। রুমে যেতেই বড় বড় মাফিয়া আমাকে স্বাগত জানালো। তারপর আমি আমার আসনে বসে বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বড় বড় মাফিয়াদের নিয়ে প্রোগ্রামে বসার কারণ হচ্ছে আমাদের দেশে খুব বিপদ। এই বিপদের দিনে আমাদেরকেই সাহায্য করতে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দেশের গরিব, দুঃখী, অসহায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে। কিছু কিছু লোকাল গ্যাংয়ের অবৈধ ব্যবসার কারণে নষ্ট হচ্ছে হাজারো কিশোর কিশোরী, যুবক যুবতীর জীবন নষ্ট হচ্ছে ছাত্র সমাজ সহ পৃথিবী। আর দেশের কিছু কিছু পুলিশরা এদের দেখে মজা নিচ্ছে। আবার কেউ বা বড় বড় নেতাদের জালে বন্দী। তাই এই দেশে সাহায্য করতে আমাদের কেএন গ্যাংকে এগিয়ে আসতে হবে। কিছুদিনের মধ্যে এই দেশে লেডি কিং ও জকার কিং তাদের অবৈধ ব্যবসা সহ কয়েকটি জেলা ধ্বংস করে নিজেদের আন্ডারে করে নেবে। তাই তাদের ধ্বংস করতে হবে। প্রোগ্রাম শেষ করে বেরিয়ে আসতেই হঠাৎ করে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই ওদিক থেকে, বস, কালকেই লেডি কিং তার দলবল নিয়ে বাংলাদেশ আসবে। কি? ধন্যবাদ, আরো ওদের বিষয় ইনফরমেশন বের করো। ওকে বস। ফোনটা কেটে দিয়ে লিটনকে বললাম, লিটন, আমার মনে হয় কলেজের কেউ লেডি কিং এর সাথে জড়িত আছে, কারণ কারো সাপোর্ট ছাড়া লেডি কিং এখানে আসতে পারবে না। আর তুমি কালকের কলেজের অলিগলি ভালো করে সার্চ করবে। যদি কোনো কিছু সন্দেহজনক মনে করো তবে সরাসরি আমাকে খবর দেবে। ওকে, কিন্তু বস, আমার মনে হয় লেডি কিং সবার প্রথমে নীল নদীর গুহায় প্রোগ্রাম করবে। হতে পারে, তবে ওরা আমাকে চেনে না। আমি কি জিনিস? তখনই পিছন থেকে কেউ যেন আমাকে বলল, আসসালামু আলাইকুম বস। পিছনে ঘুরতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এই যে মামুন, ও কি আমাকে চিনতে পেরেছে? না, চিনতে পারবে না, কারণ আমি মুখোশ পরে আছি। ওয়ালাইকুম আসসালাম। বস, আমি মামুন আহমেদ, এই নীলফামারী জেলার দায়িত্বে আছি। আমার জীবন থাকতে এই নীলফামারী জেলার কিচ্ছু হতে দেব না। ধন্যবাদ মামুন, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি তো আছি। ওকে ভাই। ওর সাথে কথা বলে আমি লিটনকে বললাম, লিটন, আমার বাইকটা কোথায় আছে? আজ বাইকে করে চলে যাব। ওকে বস, আনছি। লিটন বাইকটা আনলো। আমি বাইকে করে আমার মেসের দিকে যাচ্ছি। কিছু দূর গিয়েই বাইকটা দাঁড় করিয়ে পোশাক চেঞ্জ করে আবার মেসের দিকে যাচ্ছি। প্রায় 15 মিনিটের মধ্যে মেসে গিয়ে পৌঁছালাম। এখন প্রায় 11টা বাজে। তাই খাওয়া দাওয়া করে আম্মুর সাথে কথা বললাম। ওরা নাকি হেলিকপ্টারে উঠছে, তাছাড়া ওদের সাথে আমার লোকও আছে। তাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মেহিলি কণ্ঠে কারো কান্না ও চিৎকারের কারণে ঘুমটা ভেঙে গেল। কেউ হয়তো বিপদে পড়েছে। তাই আমি রাইফেলটা নিয়ে চিৎকার অনুসরণ করে দৌড়াচ্ছি। শব্দটা কলেজের ভিতর থেকে একটা রুম থেকে আসছে। তাই কলেজের ভিতরে রুমটাতে গিয়ে দেখলাম 3 জন ছেলে মিলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে। অন্ধকারের কারণে ওদের মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। তাই আমার ফোনের ফ্ল্যাশটা অন করলাম। তখনই ছেলেগুলো বলতে শুরু করলো, তুই কে রে এখানে আসছিস? ভালোই ভালোই বলছি, চলে যা, নয়তো আর এই পৃথিবীতে মুখ দেখাতে পারবি না। আমি যাব, তবে একা যাব না, এই মেয়েটাকে নিয়ে যাব। এই বলে ওদেরকে মারতে শুরু করলাম। এখানে গুলি করা যাবে না, কারণ ভবিষ্যতে বিপদ হতে পারে। বেশ কিছুক্ষণ মারার পর ওরা পালিয়ে যায়। তখনই মেয়েটার দিকে নজর পড়লো। আরে, এ তো সেই মেয়েটা কলেজ ছুটি হওয়ার পর যাকে দেখলাম নীল শাড়িতে। আপনি কে, আর এত রাতে এখানে? আমার নাম বর্ণা চৌধুরী, এমপি রফিক আজাদের মেয়ে। কয়েকদিন ধরে এই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করতো। আর আজকে আমার এক বান্ধবীর বাড়ি থেকে কলেজের রাস্তায় ধরে আসছিলাম। হঠাৎ এরা আমার গাড়ির সামনে আসে। আমি ব্রেক করলাম, তখনই ওরা আমাকে জোর করে তুলে এনে। চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না, লাগবে না, সামনেই আমার বাসা, এখন একা যেতেই পারবো। তবে আপনাকে ধন্যবাদ। কিসের জন্য? আপনি না আসলে কি যে হতো। একজন মানুষ হিসাবে অন্য মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। এই বলে আমি মেসে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিটনকে ফোন করে কলেজে আসার জন্য বললাম, আর ওকে সাবধান করলাম যে এই বিষয়টা কেউ জানতে না পারে। তারপর কাঁধে ব্যাগ নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে একা একা হাঁটছি। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে ঘুরতেই আমি অবাক, আরে এ তো বোন না, যাকে কালকে রেপ হওয়া থেকে বাঁচিয়েছি। এই যে শুনছেন? জি বলেন। চলেন ওই দিকটায় গিয়ে বসি। চলেন।
তারপর আমরা ওদিকটাও গিয়ে বসলাম। বন্যা বলতে লাগলো, আপনি কি এই কলেজে পড়েন? আগে তো কখনো দেখিনি। এই কলেজে ভর্তি হয়েছি প্রায় 1 সপ্তাহ হয়েছে। ও, আপনার নাম কি আর কোন ক্লাসে পড়েন? আমার নাম নাইম আহমেদ, অনার্স 2য় বর্ষে। ও, আমরা সেম ক্লাসে পড়ি। আমরা তো বন্ধু। তাহলে আজ থেকে কি আমরা তুমি করে বলতে পারি? অবশ্যই। এই বলে আমি ও বন্যা ক্লাসের দিকে আসছি, তখনই আমার সামনে মামুন আসলো আর বলতে লাগলো, নাইম, আজকে তোকে কিন্তু আমাদের ওখানে যেতে হবে। আজকে না বলতে পারবি না কিন্তু। ওকে ভাই, যাব। মামুন ওখান থেকে চলে গেল। তখনই বন্যা বলল, আচ্ছা, মামুন ভাইকে তুমি কি করে চেনো? আমরা ছোটবেলার বন্ধু। ও, তারপর ক্লাসে গিয়ে সবগুলো ক্লাস করে রুম থেকে বের হতেই মামুন আমার সামনে এসে হাজির। নাইম, আমাদের ওখানে চল। আরে ভাই, আগে মেশে গিয়ে ব্যাগটা রাখতে হবে তো। ওকে চল। তারপর মেশে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে মামুনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আরে, এ তো আম্মু ফোন করেছে। ধরতেই, আম্মু এয়ারপোর্টে পৌঁছেছো? না, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। ওকে আম্মু। কলেজ থেকে মামুনের বাসা বাইকে করে যেতে 10 মিনিটের মতো লেগেছে। মামুন কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি গিয়ে আন্টিকে সালাম করলাম। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমি ভালো আছি। তোমার আম্মু কবে আসবে? এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছেছে মনে হয়। ও, চলো ভেতরে চলো। তারপর ভিতরে গিয়ে আন্টি ও আঙ্কেলের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই বসে গল্প করছি। হঠাৎ লিটনের ফোন আসলো। ফোনটা ধরতেই লিটন যা বলল তা শুনতে আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে বসে আছি। চোখ দিয়ে অশ্রু ফোঁটায় ফোঁটায় পড়ছে। আমি কি করব নিজেই জানি না। লিটন যা বলল, বস, আপনার পরিবারের লোকজন যে হেলিকপ্টারে আসছে, ওই হেলিকপ্টার এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার আগে কেউ বোম মেরে সব ধ্বংস করে দিছে। এই কথা শোনার পর আমি কি করব সেটা তো নিজেই জানি না। নাইম, কি হয়েছে? কাঁদছিস কেন? সব ঠিক আছে তো? আমরা সেই হেলিকপ্টারে আসছিল। ওই হেলিকপ্টারটা এয়ারপোর্ট ল্যান্ড হওয়ার আগে কেউ বোমা মেরে দিয়েছে। কি বলছো এসব নাইম? ঠিকই বলছি। তারপর আন্টি আঙ্কেল আমার সান্ত্বনা দিচ্ছে। তখন মামুন বলল, আচ্ছা নাইম, তোদের সাথে কি কারো শত্রুতা ছিল? হ্যাঁ, সবাই আমার শত্রু, সবাই। মানে কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, কারণ আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং KN নয়ন। আমার শত্রু তো থাকবেই। আমার কথা শুনে আঙ্কেল ও আন্টির সাথে মামুনও অবাক হয়ে গেল। ওরা হয়তো ভাবছে নাইম কিভাবে KN নয়ন হতে পারে, কিন্তু বাস্তবেই নাইমই হচ্ছে KN নয়ন। আমরা সবাই নীরবভাবে বসে আছি। তখনই মামুন বলল, নাইম, যা হয়েছে ভুলে যা, আমরা তো আছি। মামুন, আমি যে KN নয়ন তা যেন কেউ জানতে না পারে। ওকে। তারপর আমি মামুনদের কাছে থেকে বিদায় নিয়ে মেশে এসে বিছানায় শুয়ে কাঁদছি। তখনই লিটন ফোন করলো। ফোনটা ধরতেই, হ্যাঁ লিটন, বলো। বস, হেলিকপ্টারে 15,000 ভোল্টের বোম মারার কারণে আপনার পরিবারের কারো লাশের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যারা আমার পিতামাতা ও আমাদের ছোট বোনকে মেরেছে তাদের আমি বাঁচতে দেব না। তাদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাবো। লিটন, তুমি খোঁজ নাও কারা এই কাজ করেছে। ফোনটা কেটে দিয়ে আনমনে ভাবছি, যারা ওদের মেরেছে তাদের তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই ওদিক থেকে, বস, লেডি কিং ও জোকার কিং তো একই দলের লোক, কিন্তু নামটা ভিন্ন দিয়েছে। এই খবরটা জানি, নতুন খবর থাকলে বলো। বস, আজকে রাত 9টায় লেডি কিং অনলাইনে লাইভে আসবেন। ও ধন্যবাদ, তুমি লিঙ্কটা সেন্ড করে আমাকে পাঠিয়ে দাও। ওকে বস। আর হেলিকপ্টারে যারা বোম মেরেছে তাদের আমি খোঁজার চেষ্টা চালাচ্ছি। ওকে। তারপর কলটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আর আসছে না। শুধু মনে পড়ছে আব্বু আম্মু নীলার ওই আগের স্মৃতিগুলো। আর ভাবছি ওরা যদি বেঁচে থাকতো আজকে আমরা অনেক মজা করতাম। ভাবতে ভাবতে কখন যে 9টা বেজে গেছে নিজেই জানি না। তখনই মনে পড়লো লেডি কিং এর কথা। তখনই ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে মেসেঞ্জার থেকে লিঙ্কটা ওপেন করতেই দেখি একটা মেয়ে মুখোশ পরে লাইভে আসছে আর বলতে লাগলো, হাই অল, আমি লেডি কিং গ্যাংয়ের বস LK তাসনিয়া জান্নাত। আজকে একটা বিশেষ কথা বলতে আমার লাইভে আসা। আমরা সবাই জানি KN মাফিয়া কিং গ্যাংয়ের বস। KN নয়নকে নাকি সারা বিশ্বের লোক ভয় পায়, সে নাকি আন্ডারওয়ার্ল্ডের কিং। কিন্তু আমার মনে হয় না তিনি আন্ডারওয়ার্ল্ডের কিং, মনে হয় সে একজন চিসকে সন্ত্রাসী।
কারণ তার পরিবারের সবাইকে আমি বোম মেরে উড়িয়ে দিয়েছি, কিন্তু সে কিছুই করতে পারেনি। সে জানে যে লেডি কিং কতটা ভয়াবহ। কেএন নয়ন, তুই যদি এর লাইভ ভিডিওটা দেখে থাকিস তবে শুনে রাখ, আমার সাথে লড়তে আসিস না, তুই নিজেই মরে যাবি। কথাগুলো বলেই সে লাইভ থেকে বেরিয়ে যায়। আমার কেন জানি লেডি কিং এর কণ্ঠ চেনা চেনা লাগছে। এদিকে আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে। যদি লেডি কিংকে আমার সামনে পাই তবে তাকে ভয়াবহ মৃত্যু দেব। এই রকম ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। সকাল 7টা ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই পড়ে খাওয়া দাওয়া করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছালাম। কলেজের মাঠে একা একা ভাবছি। হঠাৎ পিছন থেকে বন্যা ডাক দিল। হাই নাইম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো, কিন্তু তোমাকে আজ যেন কেমন চিন্তিত চিন্তিত লাগছে। কই না তো, আমি ঠিক আছি। ও, তখনই ওখানে মামুন, মোকসেদুর, নাজমুলরা আসলো। নাজমুল আমাকে বলল, 1 সপ্তাহ হয়নি কলেজে আসার, তাতে একজন জোগাড় করে ফেলেছিস? দেখলাম বন্যা লজ্জা পেয়ে মাথা নিচু করে। আমি নাজমুলকে বললাম, তোর মুখে তো সব আলতু ফালতু কথা ছাড়া ভালো কথা আসে না। ওদের সাথে আরো কিছুক্ষণ গল্প করে বন্যাও আমি ক্লাসে গেলাম। একে একে সবকটি ক্লাস করে বাইরে বের হয়ে বন্যাও আমি হাঁটছি। হঠাৎ বন্যা বলে উঠল, নাইম, আজকে পার্কে ঘুরতে যাব। না, আমার যাওয়া হবে না। না, তোমাকে আমার সাথেই যেতেই হবে। কি আর করার, অবশ্যই বন্যার কথার কাছে হার মানলাম। তারপর বন্যা আমার ফোন নাম্বার নিয়ে চলে গেল। আমিও মেশে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করলাম। তখনই বন্যা ফোন দিয়ে বলল সে নাকি মেশের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আমিও আর দেরি না করে বন্যার সাথে পার্কে গেলাম। পার্কে বন্যাও আমি হাঁটছি। আমাদের আশেপাশে অনেক প্রেমিক প্রেমিকা গাছের গোড়ায় বসে গল্প করছে। কেউ বা বাদাম খাচ্ছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখনই বন্যা বলতে লাগলো, তুমি কি কখনো প্রেম করেছো বা করো? না, করিনি, মিথ্যা বললাম। এই প্রেমের কাহিনী পরে শোনাবো। ও, চলো আইসক্রিম খাবো। তারপর বন্যাকে নিয়ে আইসক্রিম খেয়ে মেশের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে মেশে রেখে বন্যা ওর বাসায় চলে গেল। এভাবে কেটে গেল 15টা দিন। এই 15টা দিনে কলেজে 5টা লোক খুন হয়েছে। সারা দেশের আতঙ্ক ছড়িয়ে গেছে। আমরা খুনিদের সন্ধান করে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। অন্যদিকে পুলিশও খুনিদের বের করাই ব্যর্থ। কিন্তু আমরা হার মানব না। যে কাজ পুলিশ করতে পারবে না সেই কাজ আমরা করে দেখাবো। সবাই জানে যে লেডি কিং এই খুনগুলো করছে। অন্যদিকে ধীরে ধীরে বন্যা আমার প্রেমে নেতিয়ে পড়ছে, কিন্তু ভালোবাসার কথা বলতে পারছে না। কথায় আছে না, মেয়েদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না, সেই রকমেরই বন্যা। আজকে কলেজ বন্ধ, কারণ কালকে একটা খুন হয়েছিল। তাই মেশে বসে ফেসবুকে ঢুকে লেডি কিং এর আইডিটা হ্যাক করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তখনই আমার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোন ধরতেই লোকটা যা বলল তা শুনে আমার মুখে এক চিলতে হাসি ফুটলো। বস, আমি লেডি কিং এর আইডিটা হ্যাক করে জানতে পারলাম ওরা আজকে সন্ধ্যায় নীল নদীর পরে গুহায় প্রোগ্রামে বসবে। গুড, ওরা যেন বুঝতে না পারে যে আমরা আইডিটা হ্যাক করেছি। আরো ইনফরমেশন বের করো। ওকে বস। ফোনটা কেটে দিয়ে মনে মনে ভাবছি, আজকেই লেডি কিং এই পৃথিবী ছাড়বে। তারপর লিটনকে ফোন করলাম। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম বস। লিটন, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? আজকে এখনই নীল নদীর আশেপাশে ওই গুহার প্রত্যেকটা অলিগলিতে রিমোট বোম সেট করবি, কেউ যেন জানতে বা বুঝতে না পারে। আর আজকে সন্ধ্যায় অপারেশন বের হব। বড় বড় শক্তিশালী মাফিয়াদের নিতে হবে, তার ব্যবস্থাও করো। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে মেসের বাইরে এসে একটা দোকানে বসে চা খাচ্ছি। তখন টিভিতে একটি নিউজ দেখে আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেল। কারণ টিভিতে দেখাচ্ছে লেডি কিং 50 জন নারীকে ইংল্যান্ডে পাচার করে দিয়েছে। নিজের মনেই নিজে প্রশ্ন করলাম, কি করে একজন নারী হয়ে অন্য নারীকে বিদেশে পাচার করে দেয়? ভাবতেই কেমন যেন লাগছে। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। দেখলাম বন্যা কল দিয়েছে। প্রথমবার কলটা রিসিভ করতে করতে কেটে যায়। পরের বার ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, ওই কুত্তা, ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে? আসলে চা খাচ্ছিলাম তো তাই। ও, আমি তোমার সাথে দেখা করব, তাই মেসেজ যাচ্ছি। কেন দেখা করবে? মারে, তোমার সাথে দেখাও করতে কি পারবো না? আসো। বন্যার বাসা থেকে মেশ বেশি দূরে না, তাই বন্যা হেঁটে হেঁটে আসলো। আমি চায়ের দোকানে বসে আছি। বন্যা আমাকে বলল, নাইম,
মেসে চলো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা এখানেই বলো না। এখানে বলা যাবে না, মেসে চলো। কি আর করার, মেশে গিয়ে আমার রুমে গেলাম। গিয়ে বন্যাও আমি বিছানায় বসে আছি। আমি বন্যাকে বললাম, কি বলবে বলো। আচ্ছা নাইম, তোমার বাসায় কি এখানেই নাকি পাকিস্তানে? এখানেই আমাদের বাসা। পাকিস্তানে আমার আব্বু একটা ব্যবসার জন্য 10 বছর আগে গিয়েছিল। এখন থেকে এখানেই থাকবো। তোমার আব্বু আম্মু ও তোমার বোন এখন কোথায় আছে? এই কথা মনে উঠতেই আমার চোখ দিয়ে অজান্তেই 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। নাইম, কাঁদছো কেন? বন্যা, ওরা আর বেঁচে নেই। ওরা একটা দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কবে হয়েছে? 15 দিন আগে সেই হেলিকপ্টারেই বোমা মারা হয়েছিল। সেই হেলিকপ্টারেই ওরা ছিল। সেই হেলিকপ্টারে তো বড় একজন মাফিয়ার পিতামাতা মারা গেছে। বন্যা, আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি। কি কথা? শুনতে চাও? তবে শোনো। তারপর বন্যাকে আমি আমার সব কথা খুলে বললাম। আমি কি আর কি কাজ করি। দেখলাম বন্যা অবাক হয়ে গেছে। অবাক হওয়ার কথা, কারণ সে এতদিন বড় একটা মাফিয়ার সাথে ছিল। তখনই বন্যা বলে উঠল, আমি তোমাকে ভয় পাই না, আর আমি তোমাকে একটা বিষয়ে সাহায্য করতে পারি। কি সাহায্য? আসলে নাইম, আমি একজন গুপ্ত হ্যাকার। সাথে সাইকোলজি ব্যবহার দিতে বোম কোথায় রাখা হয় সেটাও বলতে পারি। তাহলে ভালোই হবে। নাইম, আসলে আমি তোমাকে ভালোবাসি। শোনো বন্যা, মাফিয়াদের মনে ভালোবাসা হয় না, শুধু অন্যের রক্ত ছড়ানো হয়। ভালোবাসা দিয়ে সবই জয় করা যায়। আমি না হয় আমার ভালোবাসা জয় করলাম। কখন যে আমি কার বুলেট এসে আমার শরীরে আঘাত হানবে তারও কোনো নিশ্চয়তা নেই। ওই বুলেট এসে তোমার শরীরে আঘাত হানার আগেই আমি আমার বুক পেতে দিব। তবুও আমার ভালোবাসার মানুষের কিচ্ছু হতে দিব না। এই কথা শোনার সাথে সাথে বন্যার হাত ধরে এক ঝটকায় টান দিয়ে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম আর বলতে লাগলাম, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তখনই আমার ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, বস, লেডি কিং এর লোকেশন পাওয়া গেছে। এই মুহূর্তে লেডি কিং নীল মাফারি জেলার ভেতরেই আছে। ধন্যবাদ। তুমি একটা কাজ করো। কি কাজ? লেডি কিং কোথায় যাচ্ছে এবং কোথায় ফিরছে সেই এলাকার নামটা নোট করে রাখবে। ওকে বস। ফোনটা কেটে দিয়ে বন্যাকে বললাম, বন্যা, তুমি আজকের মতো চলে যাও, আমার অনেক কাজ আছে। আর আমার আসল পরিচয়ের কথা কাউকে বলবে না। ওকে, চলে গেলাম, কালকে আবার দেখা হবে, বাই। বন্যা চলে গেল। আর এদিকে আমি আমার ফোনটা বের করে ইংল্যান্ডের একটা বড় মাফিয়াকে ফোন করলাম। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আব্দুর রহিম বাংলায় কথা বলবে। ওর নাম আব্দুর রহিম। ওকে, কেমন আছেন বস? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাজ কেমন চলছে? আপনার দোয়ায় ভালো চলছে। তোমার ওখানে লেডি কিং 50 জন নারী পাচার করেছে, আর এদিকে আমার পরিবারের 3 জন লোককে মেরে ফেলেছে। বস, কি বলছেন এসব? সব ঠিকই বলছি। তুমি তোমার ওদিকে পাচার হওয়া নারীদের উদ্ধার করো। যদি লোক লাগে তবে আমাকে বলবে। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এড়িয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন করছি। রিসিভ করতেই ওদিক থেকে, বস, বর্তমানে লেডি কিং এর লোকেশন নীল নদীর গুহার ভেতরে। ওকে, ধন্যবাদ। ফোনটা কেটে দিয়ে লিটনকে ফোন করলাম। রিসিভ করতেই, বস, প্রায় 70 জন লোক রেডি হয়ে আছে। ধন্যবাদ, আমি বাইক নিয়ে যাচ্ছি। ওকে বস। ফোনটা কেটে দিয়ে আমার রাইফেল আর ব্ল্যাক প্যান্ট শার্ট ও মুখোশটা একটা ব্যাগে নিয়ে বাইক চালাতে লাগলাম। প্রায় 10 মিনিটের মধ্যে আমার আস্তানায় আসলাম। আমি আমার পোশাকগুলো চেঞ্জ করে সবাইকে বললাম, গাড়িতে ওঠো। ওখানে 5টা গাড়ি, সবাই গাড়িতে উঠলো। আমি সবার প্রথমে গাড়িতে কিছু দূর যেতেই আমি গাড়ি থামাতে বললাম, কারণ গাড়ির আওয়াজ শুনলেই ওরা জেনে যাবে যে কেউ ওদের আক্রমণ করতে আসছে। আমি লিটনকে বললাম, তোমরা 30 জন গুহার বাইরে লুকিয়ে থাকো, আর আমরা 40 জন ভিতরে যাব। যাই হোক, কিছুক্ষণ হাঁটলে নীল নদ, তাই সবাই মিলে আস্তে আস্তে গুহার দিকে যাচ্ছি। ওই 30 জন গুহার আশেপাশে লুকিয়ে পড়েছে। আমরা গুহার একটু কাছে যেতেই দেখলাম বাইরে 15-20 জন লোক পাহারা দিচ্ছে, কিন্তু ইশারা করতেই ওই লোকগুলোর লাশ মাটিতে পড়ে গেল। আমরা গুলি করলে আওয়াজ হবে না, কারণ আমাদের রাইফেলে সব সাইলেন্সার লাগিয়ে রেখেছি। আমরা ধীরে ধীরে গুহার ভিতরে যাচ্ছি। গিয়েই দেখলাম 40 জন লোক প্রোগ্রাম করছে, আর সামনে 3 জন মহিলা বসে আছে। ওখান থেকে একজন বক্তব্য উপস্থাপনা করছে। আমি ইশারা করতেই
যুদ্ধ শুরু হয়ে গেল। এদিকে আমি দেখলাম ওই 3 জন মহিলা গুহার বাইরে দৌড়তে লাগলো। আমি তাদের গুলি করার আগেই একটা মহিলা আমার হাতে গুলি করে দেয়। আমি তখন গুহার বাইরের দিকে লুকিয়ে পড়লাম। ওদের গুলি করলাম না, কারণ ওদের ধরে এর চেয়েও ভয়াবহ শাস্তি দেব। তখনই আমি লিটনকে ফোন করলাম। রিসিভ করতেই, লিটন, বাইরে 3 জন মহিলা যাচ্ছে, ওদের বন্দি করে আমার আস্তানায় নিয়ে যাও। আর মনে রেখো, ওদের গুলি করবে না। আর হ্যাঁ, বোমের রিমোটটা আমার গাড়ির উপরে রেখে যাবে। ওকে বস। এদিকে লেডি কিং এর সব লোক লাশ হয়ে মাটিতে পড়ে আছে, সাথে আমাদেরও কয়েকজন লোক। তারপর আমি সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ একজন বলল, লেডি কিং কি ধরা পড়ে নাই? লেডি কিং এর এত বড় ক্ষমতা নেই যে কে নয়নের হাত থেকে পালিয়ে যাবে। তারপর গাড়িতে উঠে কিছুদের গিয়ে রিমোটটা হাতে নিয়ে দিলাম নীল বাটনে চাপ। তখন গুহার পাশে জ্বলতে শুরু করলো আর সব ধ্বংস হয়ে গেল। এদিকে প্রায় 10 মিনিটের মধ্যে আমি আমার আস্তানায় গিয়ে পৌঁছালাম। আস্তানায় গিয়ে লিটনকে বলে গুলিটা বের করে ব্যান্ডেজ করে নিলাম। আমরা আমাদের গুলি নিজেরাই বার করে থাকি। তারপর লিটনকে বললাম, লিটন, লেডি কিংকে কোন ঘরে বন্দি করে রেখেছিস? সামনের ঘরটায় চলেন বস। তারপর সামনের ঘরটায় গিয়ে দেখলাম 3 জন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর ওদের মুখে মাস্ক লাগানো। তখনই মাস্কের মহিলাটা বলতে লাগলো, ভালো যদি চাস তবে আমাদের ছেড়ে দে, না হলে জোকার কিং তোকে ছাড়বে না। মহিলাটার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছে। তাই লিটনকে বললাম, লিটন, লেডি কিং ম্যাডামের কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে, মাস্কটা খুলে দাও। ওকে বস। আমার কথা মতো লিটন লেডি কিং এর মাস্কটা খুলে ফেললো। তার মুখে দেখা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এ আমি কাকে দেখছি? এ তো হলো তাসনিয়া, আমার আগের জিএফ। এর সাথে আমার পাকিস্তানেই রিলেশন হয়। আবার একটা কারণবশত আমাদের ব্রেকআপ হয়ে যায়। চলুন একটু অতীতে ফিরে যাই। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার পরিবারের সবাই, যেমন আব্বু, আম্মু, নীলা, দাদা, দাদি, সবাই মিলে পাকিস্তানে যায়, কারণ সেখানে দাদা ও আব্বু একটা ব্যবসা করবে। আমরা পাকিস্তানে গিয়ে পৌঁছালাম। পরের দিন আব্বু আমাকে একটা স্কুলে 8-এ ভর্তি করে দেয়। আমি প্রথম দিন স্কুলে গিয়ে দেখলাম কয়েকজন লোক মিলে একটা বৃদ্ধ লোককে মেরে তার মেয়েকে তুলে নিয়ে গেল। বৃদ্ধ লোকটার কান্না ও রক্ত ভরা শরীর দেখে আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তখনই পিছন থেকে একটা লোক আমার কাঁধে হাত রেখে বলল, তুমি কাঁদছো কেন বাবা? ওই লোকটার কান্না ও রক্ত ভরা শরীর দেখে আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। ওই তুমি কে? আগে তো কখনো এই স্কুলে দেখিনি। আমিও আমার পরিবারের লোকজন কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এই পাকিস্তানে এসেছি। ও আচ্ছা কাকু, লোকগুলো মেয়েটাকে নিয়ে গিয়ে কি করবে? ওরা পাচারকারী, মেয়েটাকে ওরা পাচার করবে। পুলিশকে বলে দিলে হয়তো। ওরা মাফিয়ার লোক, ওদের পুলিশও ভয় পায়। কাকু, মাফিয়া কি করে হয়? আমি একটা বড় মাফিয়া হয়ে ওদের ধ্বংস করতে চাই। তাহলে তোমাকে অনেক পরিশ্রম ও অনেক ভয়াবহ কাজ করতে হবে। আমি সব কাজ করতে রাজি। তাহলে তোমাকে পড়ালেখার ফাঁকে ফাঁকে বড় বড় ভয়ঙ্কর ট্রেনিং দিতে হবে। আজ থেকে ট্রেনিং দেওয়া তোমাকে শেখাবো। ওকে কাকু। তারপর ক্লাস ছুটি হওয়ার পর ও মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে 2 বছরের মধ্যে বড় বড় ট্রেনিং এর মধ্যে দিয়েই আমি হয়ে উঠি একটা অন্ধকার জগতের ন্যায় ও নীতিমান মানুষ আর খারাপ লোকজনদের জম। সাথে আমি এসএসসি ও পাশ করেছি। জিপিএ 500 নাম্বার পেয়ে আর একটা নতুন কলেজে ভর্তি হয়েছি। আজকে আমার কলেজের প্রথম দিন, তাই একটু আগেই বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে আমি কলেজে পৌঁছালাম। বাইক স্ট্যান্ডে রেখে আশেপাশে ভালো করে দেখছি। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে একটা সিটে বসলাম। আশেপাশের সিটগুলোতে তাকিয়ে দেখি মাত্র কয়েকজন ছেলে ও মেয়ে এসেছে। প্রায় 5 মিনিট পর লক্ষ্য করলাম রুমে ছাত্রছাত্রী ঢুকে সিটগুলো পূরণ হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে কে যেন আমার হাতটা শক্ত করে ধরলো। তাকিয়ে দেখি একটা মেয়ে। তাই বলতে লাগলাম, কিছু বলবেন? আপনাকে ভালোবাসি। কি আলতু ফালতু বকছেন? আপনি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল, আপনার ভালোবাসার পাগল। কি বজ্জাত মেরে বাবা! এই হাত ছাড়েন। এবারের মতো ছাড়লাম, পরে কিন্তু ছাড়বো না। তারপর স্যার আসলো। স্যার এসে সবাইকে সবার পরিচয় দিতে বলল। একে একে আমরা সবাই সবার পরিচয় দিলাম। এভাবে একে একে সবকটি ক্লাস শেষ হয়ে গেল। বাইরে বের হতেই পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখলাম সেখানকার মেয়েটা, কিন্তু ও আমার নামটা কি করে জানলো? হয়তো স্যারের কাছে পরিচয় দেওয়ার সময় জেনেছে। মেয়েটা যা বলল, হ্যালো মিস্টার নাইম খান। কি সমস্যা আপনার? কিছু বলবেন নাকি? আসলে আজকে প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। প্রথম দেখায় ভালোবাসা হয় না, যা হয় সেটা ভালো লাগা। আর এই ভালো লাগা বেশি দিন থাকে না, কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে।
প্রথম দেখায় যদি একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হতে পারে, তবে প্রথম দেখায় ভালোবাসা কেন হয় না? আপনি আমাকে চেনেন না, জানেন না। হয়তো আমি একটা খারাপ ছেলে ও হতে পারি। হয়তো আমি আপনাকে চিনি না, কিন্তু কয়েকদিন আপনার সাথে কাটালে ঠিক চিনে যাব। আর আপনি যদি খারাপ হন, তাহলে আপনাকে ভালো করার দায়িত্ব আমি নেব। এখন আমি যাই। ওকে, যাও, তবে আমার নামটা জেনে রাখো। আমার নাম তাসনিয়া জান্নাত। তারপর মেয়েটাকে অর্থাৎ তাসনিয়াকে আর কিছু না বলে আমি বাইক স্ট্যান্ডে গিয়ে বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় গিয়ে পৌঁছালাম। বাসায় গিয়ে দেখি আব্বু, আম্মু, নীলা ও দাদা দাদি বসে গল্প করছে। আমি ওখানে যাওয়ার মাত্র আম্মু বলতে লাগলো, নাইম, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালো খারাপ দুটাই কাটছে। খারাপ দিকটা একটু বলো তো শুনি, কেমন খারাপ কাটলো? তাহলে শোনো। এরপর একে একে কলেজের সব ঘটনা আম্মুদের বললাম। দেখলাম আম্মু সহ বাকি সবাই হাসছে। তখনই দাদা বলতে লাগলো, আজকে তাহলে আমার নাতনি বউ আমার নাতিকে ডিস্টার্ব করছে। হাসছো হাসো, যত খুশি তত হাসো। আম্মু ভাত বাড়ো, ফ্রেশ হয়ে আসছি। যাও, ফ্রেশ হয়ে আসো। তারপর খাওয়া দাওয়া করে আম্মুর সাথে বসে আছি। তখনই আম্মু বলতে লাগলো, নাইম, মেয়েটা দেখতে কেমন? কোন মেয়ের কথা বলছো? কলেজের যে মেয়েটা তোকে প্রপোজ করেছিল। তা জেনে কি করবে? তাছাড়া ওসব আলতু ফালতু মেয়েদের কথা বাদ দাও। বল না বাবা। দেখতে বেশ ভালোই আছে। তারপর আমি আমার রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরতেই ওদিক থেকে, নাইম, তোমাকে আজকে সন্ধ্যায় একটা অপারেশনে যেতে হবে। ওকে কাকু। তারপর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 6টা বাজে। তাই কাকুকে ফোন করলাম। কাকু, কোথায় যেতে হবে বলেন? আমরা তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি, তুমি চলে আসো। তারপর আম্মুকে একটা বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে গিয়ে বসা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। প্রায় 15 মিনিটের মধ্যে গাড়িটা একটা পুরনো বাসার বেশ খানিকটা দূরে দাঁড় করালো। আমরা গাড়ির ভিতরে থেকে বাইরে বেরিয়ে আসলাম। তখনই কাকু কিছু কিছু ড্রেস বের করে দিয়ে বলল, নাইম, এই ড্রেসগুলো পরে নাও, তাহলে তোমাকে কেউ দেখলেও চিনতে পারবে না। ওকে, এখন কি করতে হবে বলেন? এই পুরনো বাসায় কয়েকজন বড় মাফিয়া একটা মেয়েকে তুলে এনেছে। ওই মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে। এই কথা শুনে মাত্র আমার মাথা প্রচন্ড গরম হয়ে গেল। তখনই কাকুকে বললাম, কাকু, আমি একাই যাব, আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন। তুমি একাই পারবে না, আমরাও যাব। কাকু, চিন্তা করবেন না, আমি 2 বছর ট্রেনিং এমনি এমনি নিইনি। তারপর কাকুর কাছ থেকে রাইফেল নিয়ে আমি একা গেলাম। গিয়ে দেখলাম 7টা লোক মিলে একটা মেয়েকে বেঁধে রেখেছে। আর মেয়েটা কান্না করছে আর বলছে আমাকে ছেড়ে দিন। আর তারা মেয়েটার কথা না শুনে তার সাথে অশ্লীল ভাষায় কথা বলছে। আমি লোকগুলোর সামনে গেলাম। তখনই একটা লোক বলতে লাগলো, ওই তুই কে রে? তোদের জম। তখনই একটা লোক যেই আমাকে গুলি করতে যাবে তার আগেই আমি তাদের পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। তা দেখে বাকি 6টা লোক আমাকে গুলি করার জন্য রাইফেল বের করতেই তাদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়লো। মানে তারা রাইফেল বের করার আগেই আমি তাদের গুলি করে দিই। দেখলাম মেয়েটা ভয় পেয়ে আছে। ভয় পাওয়ারই কথা, কারণ তার সামনে 7টি লোক খুন হয়ে গেছে। আমি মুখোশ পরে থাকায় মেয়েটা আমার মুখ দেখতে পারেনি। তখনই আমি মেয়েটাকে বলতে লাগলাম, আপু, আর ভয় নেই, এখন থেকে আপনি নিরাপদ। মেয়েটার বাঁধন খুলে দিয়ে বললাম, ভাইয়া, আপনি আমার যে কত বড় উপকার করেছেন, আমি জীবনেও এই উপকারের কথা ভুলবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা তো আমার কর্তব্য। দোয়া করেন আমি যেন সব সময় ন্যায়ের পথে থাকতে পারি। আপনার নাম কি ভাই? কিছুদিনের মধ্যে জানতে পারবেন। চলুন আপনাকে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি। চলুন। তারপর আমিও মেয়েটা গাড়ির কাছে যেতেই কাকু ও আরো লোকরা মুখে মুখোশ পরে নেয়, কারণ মেয়েটা যেন আমাদের চিনতে না পারে। তারপর মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে কাকু কলেজের দিকে গাড়ি চালাতে লাগলো। তাই আমি কাকুকে বললাম, কাকু, কলেজে যাচ্ছেন কেন? আরো অপারেশন আছে নাকি? না, নেই, তুমি গেলেই দেখতে পাবে। গাড়ি চলছে কলেজের দিকে। হঠাৎ আমার চোখে একটা দৃশ্য পড়লো। কয়েকটা ছেলে মিলে একটা ছেলেটাকে মারছে। তা দেখে আমি কাকুকে বলে গাড়ি দাঁড় করিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে ওদের বলতে লাগলাম, ভাই, ওকে মারছেন কেন? তাতে তোর কি রে? আমরা কাকে মারবো, কাকে কাটবো, তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? তারপর আমি আমার রাইফেলটা বের করে ওদেরকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিলাম। দেখলাম মার খাওয়া ছেলেটা ভয় পেয়ে আছে। আমি ছেলেটাকে বললাম, ওরা তোমাকে মারছিল কেন? সামনের বস্তিতে আমিও আমার বোন থাকতাম। এই ছেলেগুলো আমার বোনকে তুলে নিয়ে যায়। আমি অনেক বাধা দিয়েও তাদের সাথে পেরে উঠতে পারিনি। তখন আমি পুলিশের কাছে রিপোর্ট করি, তাই ওরা আমাকে মারছিল। তোমার বোন এখানে কোথায়?
আর পৃথিবী নেই, ওই নরপশুরা ওকে মেরে ফেলছে। ও আচ্ছা ভাই, আপনি কে? একজন সৎ মাফিয়া, অন্যায়ের বিরুদ্ধে কাজ করি। ভাইয়া, আমিও একজন মাফিয়া হয়ে ভালো কাজ করতে চাই, দেশের সকল অন্যায় দূর করতে চাই, আর কোনো বোনের জীবন নষ্ট হতে দিতে চাই না। ওকে, তুমি আমার সাথে চলো। তারপর আমি ছেলেটাকে নিয়ে গাড়িতে উঠলাম। উঠে কাকুকে এর বিষয়ে সবকিছু বললাম। আর হ্যাঁ, ছেলেটার নাম লিটন। ইতিমধ্যে আমরা কলেজে আসলাম। গাড়ি থেকে নেমে কাকুকে বললাম, কাকু এখন কোথায় যেতে হবে? ওই রুমটাতে চলো। তারপর আমরা ওই রুমটাতে গেলাম। গিয়ে তো আমি অবাক, কারণ ওই রুমটাতে 40 থেকে 45 জনের মতো লোক বসে আছে। আমি কাকুকে বললাম, কাকু এখানে এতগুলো লোক কেন? নাইম, এরা সবাই নির্যাতিত, তাই আমরা এদের সাথে নিয়ে একটা বড় মাফিয়া গ্যাং তৈরি করব। ওকে কাকু। তারপর আমরা সবার সাথে কথা বলে একটা মাফিয়া গ্যাং তৈরি করলাম। গ্যাংয়ের নাম KN মাফিয়া কিং, এবং এই গ্যাংয়ের বস হিসাবে আমাকে নির্বাচিত করে, আর এখানে আমার নাম হলো KN নয়ন আলী। হঠাৎ করে আমার মনে একটা প্রশ্ন জাগলো, কাকু কেন এত বড় মাফিয়া গ্যাং তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লো? তখনই আমি কাকুর দিকে এই প্রশ্নটা ছুড়ে দিলাম। আচ্ছা কাকু, মাফিয়া কিং গ্যাং তৈরি করাতে আপনার কি লাভ? দেখলাম কাকুর হাসি মুখটা এক নিমিষেই মলিন হয়ে গেল, আর কাকুর চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু পড়ছে। তখনই আমি বলতে লাগলাম, আসলে কাকু আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। না নাইম, ঠিক আছে, তুমি যদি আমার ব্যাপারে শুনতে চাও তাহলে বলছি। 3 বছর আগে আমি আর আমার স্ত্রী সাথে 17 বছরের একটা মেয়ে নিয়ে আমার সংসার বেশ ভালোই কাটছে। আমার মেয়ের নাম নূপুর, ক্লাস 10-এ পড়ে। একদিন নূপুর স্কুলের জন্য বের হলো। এদিকে সন্ধ্যা গড়িয়ে এলো, তবুও সে বাড়িতে ফিরল না। আমরা তাকে অনেক খুঁজেছি, কিন্তু পাই নাই। এদিকে তার স্কুল, বন্ধু ও বান্ধবীদের বাসা সহ পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেছি। পুলিশে রিপোর্ট করেছিলাম, তবুও কেউ তাকে খুঁজে বের করতে পারলো না। এদিকে নূপুরের মা কান্না করতে করতে প্রায় আধমরা হয়ে গেছে। এদিকে 3 দিন পর নূপুরের লাশ পাওয়া যায় একটা জঙ্গলের মধ্যে। কেউ আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। নূপুরের লাশ আমার বাসায় আনা হলো। এদিকে নূপুরের মা মেয়ের মরার খবর পেয়েই নিজেই মেয়ের শোকে মরে যায়। একদিনে বউ ও মেয়ের লাশ দেখে আমিও ঠিক থাকতে পারলাম না। কান্না করতে করতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। বউ ও মেয়ের লাশ দাফন করা হয়। সেদিন আমি ওদের কবর ছুঁয়ে শপথ করেছি, যারা আমার মেয়েকে সেদিন আমি ওদের কবর ছুঁয়ে শপথ করেছি, যারা আমার মেয়েকে মেরেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। কয়েকদিন পর শুনলাম জোকার কিংয়ের লোক আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর আমি আবারও শপথ নিলাম, এই দেশে একটা বড় মাফিয়ার গ্যাং তৈরি করে ন্যায়ের পথ চালাবো, যেন কেউ খারাপ কাজ করার আগে 100 বার ভাবে। কিন্তু আমি একা মানুষ বলে এতদিন কিছুই করতে পারিনি। আজকে তোমার সাহায্য পেয়ে আমি আমার অর্ধেক শপথ পূরণ করলাম। ইনশাল্লাহ আপনার শপথ আমি পূর্ণ করব। তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বাইকটা নিয়ে কলেজের উদ্দেশ্যে পাড়ি দিলাম। প্রায় 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছালাম। বাইকটা পার্ক করে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকাতেই দেখি তাসনিয়া। এই যে মিস্টার নাইম খান, কিছু বলবেন? আমাকে কি ভালোবাসা যায় না? না, আপনাকে কখনো আমি ভালোবাসতে পারি না। তোমাকে না পেলে আমি বাঁচবো না। নাই, তুমি না বাঁচলে আমার কি হবে? মানে? তোমাকে অনেক ভালোবাসি পাগলি। সত্যি নাইম? আই লাভ ইউ। দৌড়ে এসে তাসনিয়া আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো? সবাই দেখছে তো। দেখলে দেখুক, আমার জিনিস আমি ধরেছি, তাতে ওদের কি? তারপর কোনো মতে তাসনিয়াকে সারিয়ে দুজন ক্লাসে গেলাম। একে একে সবগুলো ক্লাস করে বাইরে আসতেই তাসনিয়া বলল, নাইম চলো, আজকে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। তোমার বিষয়ে আম্মুকে সব বলেছি। কি বলেছো? আম্মুকে বলেছি কলেজের একটা ছেলেকে আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, কিন্তু ও আমাকে সহ্য করতে পারে না। তখন আম্মু বলল, ওর কাছে কান্নার অভিনয় করলে নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। তাহলে তুমি মিথ্যে কান্না করছিলে? বলেছি। কি করবে শুনি? কিছুই করতে তো পারবে না। চলো না আমাদের বাসায়। আজকে না, অন্য একদিন যাব। ঠিক আছে। তারপর তাসনিয়ার কাছে থেকে বিদায় নিয়ে বাইকটা নিয়ে বাসায় এসে বাইকটার পার্ক করে ভিতরে গিয়ে দেখি আম্মু, দাদি ও নীলা বসে আছি। আমাকে দেখে নীলা বলল, ভাইয়া আজকে তোমাকে ভাবি ডিস্টার্ব করেনি? ওই পিচ্ছি, তোকে এগুলো কে বলতে বলেছে বল, না হলে তোকে আজ মারবো। কলেজে ভাবির সাথে আড্ডা দিয়ে এসে এখন আমাকে মারার হুমকি দিচ্ছে। আবার কথা বলিস?
চুপ কর, না হলে মেরে পিঠে চামড়া তুলে নেব। তারপর ওর সাথে আর কথা না বলে আম্মুকে বললাম, আম্মু ভাত বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দিলাম একটা ঘুম। সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠে আম্মুকে বললাম, আম্মু আজ থেকে সন্ধ্যায় আমি প্রাইভেট পড়তে যাব, আর রাত 9টায় প্রাইভেট থেকে ফিরবো। এটা কিন্তু বাইরে যাওয়ার একটা চাল। রাতে আবার প্রাইভেট? তোকে রাতে কোথাও পড়তে হবে না। আম্মু স্যারটা ভালো করে বোঝায়, মিস করলে পরে কান্না করেও পারবো না। ঠিক আছে। হাতে দুটা বই নিয়ে কলেজের দিকে যাচ্ছি। প্রায় 5 মিনিট কলেজে আসলাম। এসে দেখি আমাদের গ্যাংয়ের লোকরা সবাই রাইফেল হাতে নিয়ে বসে আছে। রাইফেলগুলো আমাদের গ্যাংয়ের গোপন মাফিয়া ইংল্যান্ড থেকে আনে। এটা কিন্তু আমাদের কলেজটা নয়, এটা আমাদের স্কুল, সাথে কলেজও করায়। আমি ওদের কাছে গিয়ে বললাম, আজ থেকে আমরা লড়াই নেমে পড়লাম। যেখানে দেখব খারাপ ভার্সেস অন্যায়ের কাজ চলছে, সেখানেই আমরা রুখে দাঁড়াবো। ওকে বস। তারপর থেকে আমরা সারা দেশে ড্রাগস, হিরোইন, ইয়াবা, ধর্ষকরা সব অন্য খারাপ কাজ বন্ধ করে ফেললো। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। এখন এই পাকিস্তান সহ বেশ কয়েকটা দেশ KN মাফিয়া কিং এর নাম শুনলেই মানুষের স্পন্দন থেমে যায়। কারণ তারা আজ পর্যন্ত যতগুলো লোককে মেরেছে, তাদের অনেককে কষ্ট ও বিশ্রীভাবেই কেটে মৃত্যু দিয়েছে। আর যারা ওদের খপ্পরে পড়ে ও জীবন নিয়ে পালিয়ে এসেছে, তারা খোদার কাছে দোয়া করে যেন KN কিং এর নজরে কখনো না পড়ে। এদিকে আমরা জোকার কিং এর খোঁজ বের করে যা শুনলাম তা শুনে একটু খুশিই হলাম। মানে জোকার কিং এর ছোট ভাই জোকার কিংকে মেরে নিজেই হয়েছে জোকার কিং, আর ও এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে গেছে। আজকের সন্ধ্যা 6টায় একটা অপারেশন আছে, আর আজকের যাকে মারবো সে হলো একটা ধর্ষক। তাই 6টায় বাসা থেকে বের হয়ে দেখি 3টা গাড়ি আমার বাসায় সামনে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে গাড়িতে বসা মাত্রই গাড়ি চলতে থাকলো। হঠাৎ একটা বাড়ির সামনে গাড়িটা দাঁড় করালো। আমি গাড়ি থেকে বাইরে বের হয়ে আমার রাইফেলটা নিয়ে চুপি চুপি ওই বাড়িটার ভিতরে গেলাম। গিয়ে দেখি ধর্ষক ছেলেটা একটা চেয়ারে বসে আছে। আমি কিছু না ভেবে দিলাম ওর বুকে 3-4টা গুলি করে। ছেলেটা মরার সময় একটা মেয়ে আমাকে দেখে ফেলে। আমি মেয়েটাকে অত ভালো করে দেখিনি। তখনই মেয়েটা বলতে লাগলো, নাইম তুমি এখানে, আর আমার ভাইকে কেন মারলে? আমি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠা মাত্রই গাড়ি চলতে শুরু করলো। আমি ভাবছি মেয়েটা আমাকে চিনলো কি করে, কণ্ঠটাও তো বেশ চেনা চেনা লাগছিল। এসব ভাবতে ভাবতে কখন যে গাড়ি আমার বাসার সামনে এসেছে নিজে জানি না। লিটনের ডাকে আমার ঘোর ভাঙলো। বস আপনার বাসার সামনে এসেছে। ও, তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে কলেজে গেলাম। বাইকটা পার্ক করে ক্লাসে গিয়ে সব কটি ক্লাস করে বাইক নিয়ে বের হতেই তাসনিয়া কয়েকটা পুলিশ নিয়ে আমার সামনে হাজির হলো। পুলিশ দেখে ইতিমধ্যে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই আমাকে ঘিরে ধরে। তখনই তাসনিয়া বলতে লাগলো, স্যার এই শয়তানটা কাল সন্ধ্যায় আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। এই ছেলে আজ যদি চলো। স্যার আমি তো খুন করিনি, ও মিথ্যা বলছে। সত্য মিথ্যা আদালতে যাচাই করবে। স্যার আমি একটা ফোন করতে পারি? কাকে ফোন করবে? আমার পিতামাতাকে। ওকে করো। আমি একটু দূরে গিয়ে লিটনকে ফোন করে সবকিছু বললাম। তারপর পুলিশগুলো আমাকে গাড়িতে ওঠায়, সাথে তাসনিয়াও ওঠে আর আমাকে বলতে থাকে, নাই কেন তুমি আমার ভাইকে মারলে? কি দোষ করেছিলাম আমরা? আমি মাথা নিচু করে আছি। তখনই গাড়ি দাঁড় করালো, কারণ সামনে 12-13টা গাড়ি দাঁড়িয়ে আছে আর অনেকগুলো লোক কালো পোশাকে দাঁড়িয়ে আছে। তা দেখে আমরা সবাই নামলাম। এদিকে আমি হাসছি হা হা করে। তখন লিটন পুলিশের দিকে আসলো। তখনই একটা পুলিশ লিটনকে বলতে লাগলো, লিটন ভাই আপনি এখানে? আপনি ডাকলে তো আমি নিজেই আপনার কাছে যেতাম। রাজা যখন বন্দি থাকে তখন তো প্রজারা আসবেই। মানে? এই যে আমাদের বস KN নয়ন। আমাকে দেখিয়ে দিয়ে তখনই পুলিশ এসে আমার পায়ে পড়ে গেল আর বলছে, ভাই আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে। এই বলে লিটনের কাছ থেকে একটা মুখোশ নিয়ে মুখে পড়লাম, কারণ ইতিমধ্যেই রিপোর্টাররা এসে গেছে। অন্যদিকে তাসনিয়া তো অবাক। সে ভাবছে নাইম কি করে KN নয়ন হতে পারে। তখনই আমি তাসনিয়ার কাছে গিয়ে বলতে লাগলাম, তাসনিয়া তোমার ভাই একটা বড় অন্যায় করেছে, তাই তাকে আমি মেরে ফেলেছি। নাই আমার ভাইকে আমি চিনি। আর হ্যাঁ শুনে রাখো, আমি চলে যাচ্ছি, একদিন আমি ফিরে আসবো, সেদিন তুমি আমার পায়ে পড়বে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। তাসনিয়া আমার কথাটা শোনো। তাসনিয়া আমার কথা না শুনে চলে গেল। আমি একদিকে গাড়ি করে আমার বাসায় এসে আম্মুকে বলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এভাবেই চলল 2 বছর। এদিকে আমার পরিবারের সবাই আমার ব্যাপারে জানে যে আমি KN মাফিয়া কিং গ্যাংয়ের বস।
অন্যদিকে তাসনিয়াও কলেজে আসেনি। তার বাসায় গিয়ে দেখি তালা মারা। একদিন হঠাৎ আমার পরিবারের উপর হামলা হয়। আমার দাদা দাদিকে মেরে ফেলেছে। কে মেরেছে তার খোঁজও পাওয়া যায়নি। আমি লোক লাগিয়ে দিয়েছি, খোঁজ চলছে। আমাকে একটা কাজের জন্য রাশিয়ায় যেতে হবে, তাই আমার বাড়িতে অনেকগুলো সিকিউরিটি গার্ড লাগিয়ে দিলাম, যেন কেউ আর আমার পরিবারের লোকদের উপর হামলা চালাতে না পারে। আমি হেলিকপ্টারে করে রাশিয়ায় গেলাম, সাথে অনেকগুলো হেলিকপ্টার আছে, ওগুলোতে গার্ড আছে। 7 ঘন্টার মধ্যে রাশিয়ায় পৌঁছালাম। সেখানকার মাফিয়া কিং এর বস রবার্ট এসে আমাকে রিসিভ করে, তার বাসায় নিয়ে যায়। রাতে উনি আমার কাছে এসে বলে, বস, আপনাকে ডাকার কারণ হচ্ছে আমাদের দেশে অনেক চোরাই কারবার চলে, অনেক মেয়ে ধর্ষিত হচ্ছে, কিন্তু কে এই কাজগুলো করছে আমরা তাদের ধরতে পারছি না। ও 7 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে বস। পরের দিন সকালে আমরা সকল লোকদের এক জায়গায় ডাকি, ওদের বলি এই রবার্টের আন্ডারে যতগুলো লোক আছে তাদের উপর পরিপূর্ণভাবে নজর রাখবে, আর যাদের সন্দেহজনক মনে হবে ওদের ওইখানেই মেরে ফেলবে। কিন্তু বস, আমি যা বলছি তাই করবে। সবাই বলল ওকে বস। 2 দিন পর শোনা গেল রোবট এর কয়েকটা লোককে খুন করা হয়েছে। তাই রোবট আমার কাছে এসে বলল, বস, এদিকে যে দিন দিন আমাদের লোকগুলো মারা যাচ্ছে, ওদের মরতে দাও। কি বলছেন এসব বস? কারণ তোমার লোকগুলোই এই দেশের এই রকম কর্মকাণ্ড করেছে। ওকে বস, আপনি যা ভালো বোঝেন তাই করেন। 6 দিনের মধ্যে সব চোরাই কারবার সহ ধর্ষণগুলো বন্ধ হয়ে গেল। আর আমি এদিকে খবর পেলাম বাংলাদেশে নাকি নারী পাচার সহ যুব সমাজে কারা যেন ধ্বংস করছে। এই সব খবর পেয়ে আমি আম্মুকে ফোন করে বললাম আমি বাংলাদেশে যাচ্ছি, কয়েকদিন পর তোমাদেরকে আনবো। রবার্টের থেকে বিদায় নিয়ে হেলিকপ্টারে উঠে বসলাম, সাথে অনেকগুলো হেলিকপ্টারও আছে। তখনই লিটন বলে উঠল, বস আমরা কোন জেলায় যাব? নীলফামারী জেলায় চলো, আর ওখানে আমি কিন্তু ছদ্মবেশেই থাকবো। ওকে বস, আর আমি নীলফামারীর মামুনকে বলে আমাদেরকে থাকার জায়গা ঠিক করতেছি। লিটন, আমি একটা কলেজে ভর্তি হয়ে ওখানকার মেসে থাকবো। ওকে বস। প্রায় 8 ঘন্টার মধ্যে আমরা নীলফামারীতে পৌঁছাই। তারপর আমি একটা কলেজে ভর্তি হয়ে ওখানকার মেসে থাকতে শুরু করলাম। শেষ হলো আমার আগের অতীত। এ আমি কাকে দিচ্ছি? এ তো হলো তাসনিয়া, আমার আগের জিএফ। এর সাথে আমার পাকিস্তানের রিলেশন। আবার একটা কারণবশত আমাদের ব্রেকআপ হয়ে যায়। তাসনিয়াকে বললাম, তাসনিয়া তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমাকে মেরে আমার ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছি। কি দোষ করেছিল আমার ভাই? তোমার ভাই একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। মানে কি বলতেছো নাইম? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাকে ক্ষমা করো নাই, আগে যদি জানতাম তবে এমনটা করতাম না। তুমি আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছো। আচ্ছা, তোমার ভাইকে তো আমি মেরেছিলাম, তবে তুমি আমাকে মেরে দিতে আমার পরিবারের লোকজনকে কেন মারলে? এই বলে ঠাস ঠাস করে কয়েকটা চড় দিলাম। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওদের 3 জনকে এই পৃথিবী ছেড়ে পরপারে পাঠিয়ে দিলাম। অনেকজনকে মেরেছি, কিন্তু কখনো আমার চোখ দিয়ে অশ্রু বের হয়নি। কিন্তু আজ যে অশ্রু বাধা মানছে না, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। হয়তো একদিনের জন্য হলেও আমি তাসনিয়াকে মন থেকে ভালোবেসেছিলাম। তারপর লিটনকে বললাম, লিটন এই লাশগুলো নদীর ধারে ফেলে দিয়ে আসো। ওকে বস। তারপর একটা বাইক নিয়ে আমি মেসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। রিসিভ করতেই ওদিক থেকে, বস, কালকে বিকেল 5টায় জোকার কিং ফেসবুক লাইভে আসবে। ও, তুমি আরো ইনফরমেশন বের করো। ওকে বস। ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করে বসে আছি। হঠাৎ আমার রুমের দরজায় কেউ টকা দিল। আমি বললাম, কে দরজায় টকা দিল? তখনই আমার সামনে বন্যা এসে বলল, আমি দিয়েছি। তুমি এত সকালে মিশে? কেন, আমি কি আসতে পারি না? তা নয়, কি বলতে এসেছো? তখনই বন্যা দরজাটা বন্ধ করে দিল। আমি বললাম, বন্যা দরজা কেন বন্ধ করলে? বন্যা কোনো উত্তর না দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছোতে লাগলাম। পিছোতে বিছানায় এসে পড়লাম। তখনই বন্যা আমার কাছে আসলো, এসে আমার ঠোঁটের উপর তার ঠোঁট মিলিয়ে দিল, আর পাগলের মতো চুষতে লাগলো। কিছুতেই থামছে না। এদিকে আমার দম বন্ধ হয়ে আসছে। এক পর্যায়ে বন্যা নিজেই আমার ঠোঁট থেকে তার ঠোঁট আলাদা করে নিল। আমরা দুজনেই হাঁপাচ্ছি। তখন বন্যা বলে উঠল, কেমন দিলাম? একবার হাঁপিয়ে দিয়েছো। তারপর কিছুক্ষণ গল্প করে আমরা কলেজের দিকে যাচ্ছি। হঠাৎ আমার চোখে পড়লো কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে টিজ করছে। এটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। আমি বন্যাকে বললাম,
তুমি এখানে দাঁড়াও, আমি ওই ছেলেগুলোকে শায়েস্তা করে আসছি। ওকে। তারপর আমি ছেলেগুলোর কাছে গিয়ে বললাম, ভাইয়া এভাবে মেয়েদের টিচ করছেন কেন? আমরা কাকে কি করব না করব তাতে তোর কি রে? আমি আমার হাত মুঠো করে সর্বশক্তি দিয়ে ছেলেটার পেটে দিলাম একবারই। ছেলেটা একটু দূরে গিয়ে পড়ল। তখনই বাকি ছেলেগুলো আমাকে মারতে আসলো। আমি হিন্দি ফিল্মের নায়কের মতো সবাইকে মাটিতে শুইয়ে দিলাম। ওরা হামাগুড়ি খেতে খেতে পালিয়ে যায়। তারপর মেয়েটাকে বললাম, তোমার আর কোনো ভয় নেই, ওরা আজ থেকে কখনো কাউকে ডিস্টার্ব করতে পারবে না। ওই ছেলেগুলোর মধ্যে একজন মন্ত্রীর ছেলে, ও আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না। ও যদি মন্ত্রীর ছেলে হয় তবে আমি মন্ত্রীর, বুঝেছো? মানে? কিছু না, তুমি এখন তোমার বাসায় যাও। তারপর বন্যাকে নিয়ে কলেজে গিয়ে ক্লাসে বসলাম। কিছুক্ষণ পর স্যার আসলো এবং ক্লাস করাতে লাগলো। একে একে সবগুলো ক্লাস করে বাইরে বের হতেই দেখি সেখানকার ছেলেগুলো আর সাথে পুলিশ। ছেলেগুলো আমাকে দেখিয়ে দিয়ে বলতে লাগলো, স্যার এই ছেলেটা আমাদের মেরেছিল। স্যার ওরা একটা মেয়েকে টিচ করছিল, তাই ওদের মেরেছি। সত্য মিথ্যা আদালতে যাচাই করবে। স্যার আমি একটা ফোন করে আসছি। কাকে ফোন করবে? আমার এক ছোট্ট ভাইকে। ওকে করো। তারপর আমি লিটনকে ফোন করে সব বললাম। বলে পুলিশের কাছে এসে বললাম, স্যার চলুন, এদিকে বন্যা ভাবছে এত বড় একটা মাফিয়া, ইচ্ছা করলেই তো এক নিমেষেই ওই চীনকে পুলিশ মোস্তানদের লাশ ফেলে দিতে পারে, কিন্তু ইনি আবার উল্টাটা করছে, নিজেই পুলিশকে বলছে স্যার চলুন। আমি বন্যার ভাবনার ধারায় ইতি ঘটিয়ে বললাম, বন্যা তুমি বাসায় যাও, বিকাল 4টায় মেসে আসবো, তখন দেখা হবে। 12 মাসেও দেখা করতে পারবি না, আজকে তো দূরের কথা। এখন বাজে 2:45, আর 3:15 বাজতেই তোর আমার পায়ে ধরে কান্নাকাটি করবি। এই হয় মালটাল খেয়েছে তাই উল্টা পাল্টা বকছে। তারপর পুলিশ আমাকে গাড়ি করে থানায় নিয়ে গেল। তারপর পুলিশ বলতে লাগলো, তুই এই শহরে মন্ত্রী ছেলের গায়ে হাত দিয়েছিস, তোর আর বাঁচার উপায় নেই। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তবে দেখতে পাবি কত ধানে কত চাল। অফিসার এই শালাকে এমন মার মারবেন যেন মাটি থেকে উঠতে না পারে। তোমরা এখন যাও, ওর ব্যবস্থা আমি করছি। এই বলে পুলিশ হাতে একটা লাঠি নিয়ে আমার দিকে আসছে। যেই আমাকে লাঠি দিয়ে মারবে তখনই বাইরের ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইতে লাগলো, আর এদিকে আমি জোরে জোরে হাসছি। অমনি বাইরে থেকে পুলিশগুলো দৌড়ে এসে অফিসারকে বলতে লাগলো, স্যার পুরো আন্ডারওয়ার্ল্ডে কি বাম। তখনই লিটন থানার ভিতরে আসলো। লিটনকে দেখে পুরো থানার পুলিশ সহ ওই মন্ত্রীর ছেলে ওর বন্ধুরা সবাই থরথর করে কাঁপছে। লিটনকে দেখে অফিসার বলল, লিটন ভাই আপনি এখানে? আপনি ডাকলে তো আমি নিজেই আপনার কাছে যেতাম। অন্যদিকে আমি জোরে জোরে হাসছি। তখনই অফিসার আমাকে বলে উঠল, এই কুত্তার বাচ্চা, হাসছিস কেন? জানিস না এখানে লিটন ভাই এসেছে? এই কথা বলার সাথে সাথে লিটন ঠাস ঠাস করে অফিসারের গালে কয়েকটা চড় বসিয়ে দিল। অফিসার অবাক হয়ে গেল। যাকে তুই গালে দিচ্ছিস তাকে কি তুই চিনিস? সে কে? মানে? উনি হচ্ছেন আন্ডারওয়ার্ল্ডের কিং, কেএন মাফিয়া কিংসের বস কেএন নয়ন। উনি ইচ্ছা করলে আপনার 14 গোষ্ঠীকে এনে ওনার পায়ে হাজির করাতে পারে। এই কথা শোনার সাথে সাথেই অফিসার ও ছেলেগুলো এসে আমার পায়ে পড়ল। ভাই আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি। তখনই আমি মন্ত্রীর ছেলের চুলের মুঠি ধরে বলতে লাগলাম, তুই কি বলেছিলি আমি 12 মাসেও বের হতে পারবো না? আরে ঘড়িতে দেখ, আমার কথা মতো 3:15 বাজে, এখনো 10 মিনিট বাকি। ভাই আমাদের ক্ষমা করে দিন, আর জীবনেও কারোর সাথে খারাপ ব্যবহার করব না। ওদের ছেড়ে দিয়ে অফিসারকে বললাম, স্যার আপনাকে সরকার এই পোশাক আর পাওয়ার দিয়েছে জনগণের সেবা করার জন্য, আর অপরাধীদের ধরে আইনের কাঠগড়ায় আনার জন্য। জানেন স্যার, আমি মাফিয়া হয়েছি আপনার মতো সরকারি কর্মচারীর এই অকর্মের জন্য। প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দিন, আর জীবনেও এই রকম অন্যায় কাজ করব না। মনে থাকে যেন। তারপর মুখোশটা পরে থানা থেকে বের হয়ে দেখি 2টা হেলিকপ্টার আর 30-40টা গাড়ি ও আশেপাশে অনেকগুলো গার্ড। ইতিমধ্যে রিপোর্টাররাও এসেছে। ওরা আমার কাছে আসতে ভয় পাচ্ছে, কারণ বড় একটা মাফিয়া বলে কথা। অন্য পাশে তাকিয়ে দেখি একটা গাছের গোড়ায় একটা মেয়ে বসে আছে, কাঁদছে, চেনা চেনা লাগছে। আরে এ তো বন্যা, এখানে কাঁদছে কেন? আমি দৌড়ে বন্যার কাছে গেলাম, গিয়ে বললাম, বন্যা তুমি এখানে, আর কাঁদছো কেন? বন্যা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে গুমড়ে গুমড়ে কাঁদছে, কোনো কথা বলছে না। আমি আবার বললাম, বন্যা আমি তোমাকে প্রশ্ন করছি। তুমি পুলিশের গাড়িতে আসার পর আমিও পিছে পিছে আসি, আর এসে দেখি অনেকগুলো গাড়ি আর 2টা হেলিকপ্টার। আমি মনে করেছিলাম ওরা হয়তো মন্ত্রীর লোক,
তাই পাগলি একটা। চলো তোমাকে তোমার বাসায় নিয়ে যাই। তারপর লিটনকে বললাম, লিটন তোমরা এখন যাও। ওরা চলে গেল। আমিও বন্যাকে ওর বাসায় পৌঁছে দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি। আর হ্যাঁ, বন্যার বাবা ও মা আমাদের রিলেশনের ব্যাপারে জানেন। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এলো। বস, জোকার কিং লাইফে এসেছে। আমি আপনার মেসেঞ্জারে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। তারপর আমি ফেসবুকে ঢুকে মেসেঞ্জার থেকে লিঙ্কটা ওপেন করতেই দেখি জোকার কিং বলছে, আমি জানি তুই আমার এই লাইভ ভিডিওটা দেখছিস, তবে শুনে রাখ, তুই আমার স্ত্রী লেডি কিংকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। এই কথা বলেই জোকার কিং লাইভ থেকে বেরিয়ে গেল আর আমি হাসছি। তারপর বন্যাকে ফোন দিয়ে ওর সাথে কথা বললাম আর ওকে সাবধানে থাকতে বললাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেসের বাইরে গিয়ে একটা দোকানে চা ও রুটি খেয়ে মেসে গিয়ে খাওয়া দাওয়া করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজে গেলাম। গিয়ে দেখি বন্যা একটা গাছের নিচে বসে আছি। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে পিছন থেকে ওর চোখ দুটো বন্ধ করে ধরলাম। তখনই বন্যা বলে উঠল, আমি জানি এটা আমার মাফিয়া বয়ফ্রেন্ড। চলো ক্লাসে যাই। চলো। আমরা ক্লাসে গিয়ে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হলাম আর বন্যাকে বললাম, বন্যা সাবধানে যেও। ওকে, চিন্তা করবে না। আমি মেশে গিয়ে গোসল করলাম। তারপর খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ বন্যার ফোন থেকে কল আসলো। রিসিভ করতেই আমি যা শুনলাম তা শুনে তো আমার হাত পা থরথর করে কাঁপছে আর আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ফোনে যা বলল, নাইম আমাকে বাঁচাও, ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। কি হয়েছে বন্যা? ওই কে নয়ন আলী, তোর প্রেমিকাকে আমি তুলে এনেছি। কি আপনি? আর বন্যাকে কেন তুলে নিয়ে গেছেন? আমি এমআই সবুজ খান, গ্যাংয়ের বস। তুই তাসনিয়াকে মেরে ফেলেছিস, এবার আমি তোর প্রেমিকাকে উপরে পাঠিয়ে দেব। যদি বন্যার কিছু হয় তবে তোকে আমি মেরে ফেলবো। তোর বন্যাকে আমি এমনি এমনি মারবো না, ওকে আমার ভোগ বানিয়ে মারবো। এই কথা বলার সাথে সাথে টুট টুট করে ফোনটা কেটে গেল। তখনই আমি আমার গোপন গুপ্ত হ্যাকারকে ফোন করলাম। রিং হচ্ছে। ধরতেই ওদিক থেকে, জি বস বলেন। একটা নাম্বার দিচ্ছি, তাড়াতাড়ি দেখে বলো তো ওই নাম্বারের লোকেশন এখন কোথায়। কিছুক্ষণ পর, বস ওই নাম্বারের লোকেশন এখন নীলফামারী পশ্চিমের রোডে দেখাচ্ছে। ধন্যবাদ। তুমি ওই নাম্বারের লোকেশন কোন কোন জায়গায় পড়ছে তা আমাকে মেসেজ করে জানাবে। আর লিটনকে ফোন করে 40-50 জন লোক সাথে নিয়ে নীল ফার্মের পশ্চিম রোডে আসতে বলো। ওকে বস। তারপর ফোনটা কেটে দিয়ে বন্যার আব্বু আম্মুকে খবরটা দিয়ে বাইকটা নিয়ে চলে গেলাম নীল ফার্মের পশ্চিম রোডের দিকে। মনে শুধু একটাই ভয়, যদি বন্যাকে আমার জীবন থেকে হারাই তবে আমি কি নিয়ে বাঁচবো। আমার পিতামাতা সহ আমাদের আদরের ছোট বোন ও সারা জীবনের জন্য হারিয়েছি। বন্যাকে হারাতে দেব না। তারপর ফুল স্পিডে বাইক চালাতে লাগলাম। প্রায় 10 মিনিটের মধ্যে পশ্চিম রোডে এসে পৌঁছে দেখি আমার আগেই লিটন ও বাকি লোকগুলো এসে হাজির। তখনই আমার ফোনে মেসেজ আসলো, বস আপনি যে সিমের নাম্বারটা আমায় দিয়েছিলেন ওই সিমটা এখন বন্ধ দেখাচ্ছে, তাই লোকেশন চেক করতে পারছি না। কিন্তু বস ওরা এখনো গাড়িতেই আছে। এই মেসেজটা পড়ার সাথে সাথেই আমি বুঝতে পারলাম যে জোকার কিং বন্যার ফোনটা ভেঙে ফেলেছে। যেহেতু ওরা গাড়িতে আছে তাই আমি আমার লোকেদের সবাইকে ভাগ ভাগ করে দিলাম। সবাইকে ভিন্ন ভিন্ন রাস্তায় পাঠালাম আর ওদেরকে বললাম, যখনই কোনো সন্দেহজনক গাড়ি দেখবে তখনই আমাকে জানাবে আর গাড়িটাকে ফলো করবে। তারপর আমি পাগলের মতো বাইক চালাতে লাগলাম। এই জায়গা থেকে ওই জায়গা প্রত্যেকটা অলিগলিতে বন্যাকে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা পড়তেই আমার মুখের কোনো একটা হাসি ফুটে উঠলো। মেসেজটা ছিল, নাইম আমি বন্যা বলছি, ওরা আমাকে একটা গাড়িতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে, প্লিজ আমায় বাঁচাও। এই ফোনটা একটা লোকের পকেট থেকে বের করে তোমাকে মেসেজ করলাম। তারপর আমি আমার ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলাম। ধরতেই ওদিক থেকে, জি বস বলেন। এই নাম্বারটা লোকেশন বের করো। বস 2 মিনিট অপেক্ষা করুন। 2 মিনিট পর, বস আপনার লোকেশনও আমার কাছে আছে, আমি আপনাকে যেদিক যেদিক যেতে বলবো আপনি সেদিক সেদিক যাবেন। ঠিক আছে। ওর কথা মতো আস্তে আস্তে আমি একটা পুরনো বাড়ির সামনে এসে পড়লাম। তখনই লোকটা বলছে, বস আপনি যেখানে আছেন ওইখানের আশেপাশের লোকেশন দেখাচ্ছে। ওকে বাই, দরকার পড়লে আবারও ফোন দেব। ফোনটা কেটে দিয়ে লিটনকে ফোন দিয়ে এখানে আসতে বললাম। আমি আস্তে আস্তে পুরনো বাড়িটার দিকে যাচ্ছি। বাড়িটার কাছে যেতেই বন্যা কথার শব্দ পেলাম। বন্যা বলছে, আমার বিশ্বাস নাইম যে করেই হোক এখানে আসবেই আসবে। তোর নাইম এখানে আসা তো দূরের কথা, জীবনে ওই জায়গার খোঁজও পাবে না।
হাসতেছিস? হাস, শেষবারের মতো হেসে নে। তখন লিটন ও বাকি লোক এসে হাজির। আমি হাতে একটা রাইফেল নিয়ে সোজা বাড়িটার ভিতরে গেলাম। পিছনে আমার লোকেরা আসছে। গিয়ে দেখলাম বন্যাকে ওরা একটা হুইল চেয়ারে বেঁধে রেখেছে, আর আশেপাশে অনেক লোক। আমি বলতে শুরু করলাম, জকার কিং, তোমার পালাবার বুদ্ধি শেষ। এই কথা বলার সাথে সাথে পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গেল। আমাদের সবার শ্বাস বন্ধ হয়ে আসছে। ধোঁয়া কাটার পর আমি যা দেখলাম তা দেখে তো আমার মাথা আবার চক্কর দিল। মানে জকার কিং আবার বন্যাকে নিয়ে পালিয়েছে। তখন লিটন বলে উঠল, বস এই দেখেন, জোকার কিং এর ডান হাত ফরহাদকে ধরে ফেলেছে। তারপর আমি দৌড় দিয়ে ফরহাদের চুল টেনে ধরে বলতে লাগলাম, ওই বল, বন্যাকে ওরা কোথায় নিয়ে গেছে? তোকে কেন বলবো? ভালোই ভালোই বলছি, বল ওরা বন্যাকে কোথায় নিয়ে গেছে? আমি বলছি তো বলবো না। বুঝলাম এইভাবে হবে না, তাই একটা বুদ্ধি খাটালাম। আমি আমার হাতে থাকা আমার লোকেশন ঘড়ি এমআই ফারাদের প্যান্টের পকেটে এমন ভাবে রাখলাম যেন সে কোনো মতে বুঝতে না পারে। তারপর আমি ইচ্ছা করে ফারাদের চুলটা ছেড়ে দিতেই সে আমাকে ধাক্কা দিয়ে একটা বাইক নিয়ে কোথায় যেন যেতে লাগলো। আমি যে আমার লোকেশন ঘড়িটা ওর পকেটে রাখছিলাম, এখন ওই লোকেশনের সাহায্যে ওর পিছু নিলাম। কিছু দূর যেতেই হঠাৎ দেখলাম লোকেশন জঙ্গলের ভিতর থেকে আসছে। আমরাও যেতে লাগলাম। কিছুক্ষণ পর জঙ্গলের মধ্যে একটা সুন্দর বাড়ি আমার চোখে পড়লো, আর লোকেশনটা ওখানেই দেখাচ্ছে। তাই সবাইকে নিয়ে ওই বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির আশেপাশে 20-25টা গার্ড। আমি লিটনকে বললাম, লিটন, রাইফেলের সাইলেন্সার খুলে রেখে ওই গার্ডগুলোকে লাশ মাটিতে ফেলে দাও। আমার কথা শেষ হতে না হতেই গার্ডগুলো লাশ মাটিতে পড়ে গেল। তারপর বাড়ির ভিতরে গিয়ে দেখি জকার কিং ও আরো কয়েকজন লোক মিলে বন্যার ওড়না ধরে টানছে। আমি আমার রাইফেলটা হাতে নিয়ে গুলি করে ওদের সবাইকে বুক ঝাঁঝরা করে দিলাম। তখন ওদের লাশগুলো মাটিতে লুটিয়ে পড়লো, আর ওরা এই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমালো। তখনই বন্যা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বন্যাকে বললাম, আমি থাকতে তোমার কিছু হবে না, আমি থাকতে তোমার কিছু হতে দেবো না বন্যা। তারপর বন্যাকে নিয়ে ওর বাসায় গেলাম। বন্যার আব্বু আম্মু বন্যাকে দেখে কান্না করে দিল, কারণ বন্যা বাবা মায়ের একমাত্র সন্তান। তারপর বন্যা বাড়িতে খাওয়া দাওয়া করে তার আব্বু আম্মুর সাথে গল্প করছে। হঠাৎ বন্যার আব্বু বলে উঠল, বাবা নাইম, তোমার তো বাবা মা নেই, তাহলে সব সিদ্ধান্ত তো আমাদের নিতে হবে। মানে ঠিক বুঝলাম না। মানে তুমি যদি চাও তাহলে আগামী সপ্তাহে শুক্রবার তোমার আর বন্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আপনারা যা ভালো বুঝেন। আর আমাদের এখনকার বাসায় অনেক দিন ধরে কেউ থাকে না, বাসাটা কাল লোক লাগিয়ে দিয়ে পরিষ্কার করে নেব। বিয়ের পর তোমরা আমাদের এখানে থেকো? না, আমার বাসা আছে, ওখানে কে থাকবে? ওকে, যা ভালো হয়। তারপর আমি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিটনকে ফোন করে বললাম সে যেন ঘর পরিষ্কার করার জন্য আমার বাসায় লোক পাঠায়। তারপর আমি আমার বাসায় গিয়ে আমিও বাকি পরিষ্কার করার লোকেরা সবটা ভালোভাবে পরিষ্কার করলাম। এখন বাসাটা নতুনের মতো লাগছে। লিটনকে বলে ঘরের জিনিসপত্র আনার ব্যবস্থা করলাম। দেখতে দেখতে শুক্রবার এসে গেল। আজকের বন্যাও আমার বিয়ে। বাসাটা ভালোভাবে সাজানো হয়েছে। আর হ্যাঁ, লিটন এখন থেকে আমার বাসায় থাকবে। বন্যাও আমার বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে বন্যা একা বসে আছে, আর আমি ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে চোখের অশ্রু ফেলছি। আর দাদা দাদি, আব্বা আম্মু ওরা নীলার কথা ভাবছি। ওরা আজকের যদি বেঁচে থাকতো কতই খুশি হতো। হঠাৎ পিছনে কে যেন এসে আমার পিঠে হাত রাখলো। তাকিয়ে দেখি লিটন। লিটন বলতে লাগলো, বস কাঁদছেন কেন? লিটন, আজকের যদি আব্বু আম্মু বেঁচে থাকতো তবে ওরা কতই খুশি হতো। ওইসব ভুলে যান বস, বাসর ঘরে ভাবি অপেক্ষা করছে, এখানে আগে যান। আজ থেকে বস তো নয়, আমাকে ভাই বলে ডাকবি। ওকে বস, থুকু ভাই। তারপর ছাদ থেকে নেমে আমি বাসর ঘরের দিকে যাচ্ছি। একটু ভয় করে, মানে নার্ভাস ফিল করছি। মনে মনে বলছি, বড় একটা মাফিয়া আমি, কিসের ভয় করছি। তখনই দরজার কাছে গিয়ে আসতে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই বন্যা, মানে আমার বউ, বিছানা থেকে এসে আমাকে সালাম করে। তখনই আমি বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, বরং আমার বুকে। তারপর বন্যাকে জড়িয়ে ধরে আমি হারিয়ে গেলাম। সুখের সমুদ্র যেখানে থাকবে না, দুঃখ থাকবে না, বেদনা থাকবে না, শুধু ভালোবাসা। এরই মধ্যে দিয়ে আমি মাফিয়া বস গল্পটি শেষ করলাম। জীবনের গল্প কিন্তু শেষ হয় না, শেষ হয় যখন প্রাণটা দেহ থেকে বেরিয়ে যায়।